আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে সমমনা রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা আইনেই বিচার হবে শহীদ জিয়ার খনি মুজাফফরের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। পলাতক সব আসামিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। আর্জেন্টিনাকে একমাত্র গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। এতে ১৬ বছর পর আবারও বিশ্ব সেরার মুকুট জয় করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ফেরান তোরেস। ব্যর্থ হল আর্জেন্টিনা, আর তাতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বঞ্চিত হল মহাতারকা লিওনেল মেসি। পরাগ আরমানের রিপোর্ট। ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না, তবু দাপটের সঙ্গে খেলেই আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন। তাদের আনন্দ দিনে রাজ্যের অন্ধকার আর্জেন্টিনা শিবিরে, আর শিরোপা জয়ের উল্লাসে উদ্বেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফেভারিট স্পেন। আর যে রক্ষণভাগ তাদের শক্তির উৎস, সেই প্রাচীরই আর্জেন্টিনার দুর্বলতা। শুরুতেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লা রোজারা, ঝাঁপিয়ে পড়ে তারা আলবিসেলেস্তাদের উপর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও শুরুতে গোলের জন্য উজ্জীবিত করতে পারেনি দুদলকে। তবে স্পেনের গতির কাছে বারবার পরাস্ত আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে, তবে তাদের খেলায় সৃজনশীলতার ছাপ দেখা যায়নি। যোগ করার সময়ের ৩য় মিনিটে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলের আর্জেন্টিনাকেও দমানো যায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে মিকেল মেরিনো গোল করলেও গোলকিপারকে ফাউল করার অপরাধে তা বাতিল হয়। ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস যে গোলটি করেন, তাতেই নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের ভাগ্য। তবে লিওনেল মেসিরা পুরো ম্যাচ ছিলেন নিজেদের ছায়া হয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। হৃদয় ভাঙা পরাজয়ের দৃশ্যত শেষ হয়ে যায় মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। ল্যাটিনদের বেদনার বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা মেতে ওঠেন বিশ্বসেরা হওয়ার আনন্দে, নতুন দিনের নতুন জয়গানে। পরাগান, এটিএন বাংলা। সরকার গঠনের ৫ মাস পর যুগপৎ আন্দোলনে শরিক সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ৪০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা। এর মধ্যে শরিক সমমনা দলের নেতারা যমুনায় আসতে শুরু করেছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শরিক দলগুলোর সাথে তৈরি টানাপোড়েন দূর করে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবেই ওই বৈঠক বলে মনে করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে অংশ নেওয়ার জন্য শরিক দলগুলোর প্রায় ১.৫ শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি নেতাদের পরামর্শ শুনবেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিকদের কোনো বার্তা দিবেন কিনা তা নিয়েও আমন্ত্রণ পাওয়া দলের নেতাদের কৌতূহল রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, বৈঠক কি শুরু হয়েছে? কোন কোন দল যোগ দিয়েছেন এতে? আমাদেরকে বিস্তারিত জানাবেন।
ভাবনা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। এই ভবনে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপির যে জোটের শরিক দলগুলো রয়েছে, যেই জোটগুলো মূলত যেই নির্বাচনের আগে 30 দলীয় জোট ছিল, সেই জোটের যুগপৎভাবে আন্দোলন করেছেন। এই আন্দোলনকারী জোটের দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই দলগুলোর মধ্যে যেই ধরনের ভাবনা রয়েছে, যেই ধরনের চিন্তা রয়েছে, নির্বাচনের আগে যেই ধরনের কথাগুলো রয়েছে, সেই কথাগুলো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুনবেন। একটি বিষয় জানিয়ে রাখছি ভাবনা, সরকার গঠনের পরে বিএনপির কিছু শরিক দল সংসদে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। কয়েকটি দল মন্ত্রিসভায় অংশগ্রহণ করছেন এবং কিছু দল রয়েছেন যাদের কোনো প্রতিনিধি সংসদ কিংবা মন্ত্রিসভা কোনোটিতেই আসলে তেমনভাবে কোনো ধরনের অংশ নেওয়ার সুযোগ পাননি। তো এই বিষয়টি নিয়ে মূলত শরিকদের মাঝে কিছু ধরনের ক্ষোভ রয়েছে, অনেকের ধরনের হতাশা রয়েছে। সেই বিষয়গুলি নিয়েই আসলে কথা হবে। বৈঠক এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা যেই বিষয়টি জানতে পেরেছি 7:30টার দিকে মূলত আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। সন্ধ্যা 6:30 থেকে মূলত শরিক দলের নেতারা যেসব যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই বৈঠকে, তারা একজন একজন করে আসছেন, এখানে অংশ নিচ্ছেন। আমরা কয়েকজন মন্ত্রী যারা এই শরিক দলের পক্ষ থেকে এখানে বিএনপি সরকারে ডাক পেয়েছেন, নুরুল হক নূর, জুনায়েদ সাকি সহ আমরা কয়েকজনকে দেখতে পেয়েছি। এছাড়া বিএনপির যারা এখানে হেভিওয়েট নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা এই বৈঠক অংশ নিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখবো ভাবনা, এই বৈঠকের পরে মূলত নৈশভোজও তারা অংশ নেবেন। পরবর্তী সময়ে এখানে শরিক দলের পক্ষ থেকে ব্রিফিং করা হবে। ব্রিফিংয়ে তাদেরকে প্রধানমন্ত্রী কি ধরনের বার্তা দিবেন সেই বিষয়টি তারা তুলে ধরবেন এবং পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখানে তার শরিক দলের সাথে কি ধরনের কথা হয়েছে প্রধানমন্ত্রী, সেই বিষয়গুলি নিয়ে তারা আসলে তুলে ধরবেন। ভাবনা, পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা আসলে এই বৈঠকের বিস্তারিত জানানোর চেষ্টা করব। জি রানা, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে ILO মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে ILOর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে ভারত সীমান্তে এখনই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে কাউকে পুশ ইন করতে দেওয়া হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি মুজাফফরের সেনা আইনেই বিচার হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। GM তসলিমের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নতুন করে আলোচনায় আসে পুশিন। দেশটির বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের চেষ্টা করা হয়, তবে তা রুখে দেয় সীমান্তরক্ষী বাহিনী বিজেপি। তবে এখনও কোনো স্থায়ী সমাধানের পথে যায়নি দুদেশ। এমন পরিস্থিতির মধ্যে বিজেপি সদর দফতর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুশিন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার নয়, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। বিভিন্ন সময়ে মিয়ানমারের বাহিনীগুলোর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বাংলাদেশ। আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার এটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত সাবেক মেজর মুজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি।
তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সীমান্তরক্ষী বাহিনীকে আধুনিক করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতকে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, এর আগে শেখ হাসিনাকেও ফেরত দিতে চিঠি দেওয়া হয়েছিল। চিঠির সাথে ট্রাইব্যুনালের রায়ের কপি যুক্ত করার কথাও জানান প্রতিমন্ত্রী। তার আশা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক সাড়া দেবে দিল্লি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ২০২৫ সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয় ঢাকা। সেই ধারাবাহিকতায় এবার মৃত্যুদণ্ডের রায়ের কপিসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চাইল বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, এ সংক্রান্ত চিঠিটি সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। আলাদা আলাদা চিঠির মাধ্যমে দেশটিতে পালিয়ে থাকা অন্যান্য আসামিদেরও ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন শামা ওবায়দ। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এর আগে বিজ আয়োজিত বিমস্টেক বিষয়ক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, সহিংসতা, মানব পাচার এবং মাদক সহ বিভিন্ন সংকট নিরসনে সদস্যদের সহযোগিতা কামনা করেন। Our region faces terrorism, violent extremism, human trafficking, drug trafficking, cyber threats, illegal fishing and humanitarian crisis. ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। Keynote speaker and গণতন্ত্র রক্ষা এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় নানা ভাগে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না। রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন। যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান করতে পারে। গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ার এর সঙ্গে এক সমঝোতা চুক্তির আওতায় এখন থেকে 2 প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পাবেন বিশেষ ছাড়। এ সময় সেবার মান ঠিক রেখে সামনের দিনগুলোতে আলোকের এমন চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন জানান, সামর্থ্যবানদের পাশাপাশি দুস্থদের কম মূল্যে সেবা দিতে বদ্ধপরিকর আলোক হেলথ কেয়ার। জামিল হাসান শান্ত রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকদের কথা মাথায় রেখে সবার আগে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে আলোক হেলথ কেয়ার। ধরে নেন একটা এমপ্লয়ি, যে একটা ড্রাইভার বা একটা পিয়ন, সে হয়তো 1.5-2 লাখ টাকা দেওয়ার মতন তার ক্যাপাসিটি নাই। সেই ক্ষেত্রে আপনারা যদি ট্রিটমেন্ট দেন, পরবর্তীকালে আমরা আমাদের দায়িত্বে, আমরা এটিএন বাংলা এটিএন নিউজের দায়িত্বে আপনাকে এই বিলটা পরিশোধ করব। চাই যে একটা রোগী যখন যাবে আপনাদের ওখানে, যাতে সে ভালো মতো ট্রিটমেন্ট পায়, সে যেন স্যাটিসফাই হয়ে, যেন ট্রিটমেন্ট শেষে যেন স্যাটিসফাই হয়ে যেন ফিরে, যে না একটা জায়গায় গেলাম সেখানে একটা পেলাম। এ সময় কম মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের সহযোগিতার প্রত্যাশার কথা জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সাথে এটিএন বাংলা এবং এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য, অর্থাৎ এখানে চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকল কর্মকর্তা এবং কর্মচারী, সাংবাদিক, কলাকৌশলী যারা আছেন সবাই এটা স্বাস্থ্যসেবা পাবেন। আলোক আসলে ধনী গরিব উভয় শ্রেণীর জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। আর যারা শ্রমিক শ্রেণী, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন মার্কেটে কাজ করে, শ্রমিকের কাজ করে, ইটভাটায় কাজ করে, বাসাবাড়িতে কাজ করে, তাদের জন্য ডাক্তারদের ভিজিট, যাদের ভিজিট 300 টাকা ওইটা হলো 50 টাকা, যাদের ভিজিট 700-800 টাকা ওইটা হলো 200 টাকা, আর যাদের ভিজিট 1000-1200-1500 টাকা ওটা হলো 300 টাকা। এইটা আমরা সার্ভিস দিচ্ছি এবং আমি মনে করি এইটা যদি কম্পেয়ার করেন, এটা সরকারের বিনামূল্যের চাইতে কোনো অংশে কম না। একই সাথে জানান, চুক্তির আওতায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা আলোক হেলথ কেয়ারের বিভিন্ন চিকিৎসা সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষায় পাবেন 30% ছাড়। সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান সিনিয়র উপদেষ্টা নওয়াজেশ আলী খান এবং উপদেষ্টা তাশিক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। মশা নিধনে দেশীয় প্রযুক্তি ব্যবহারে সিটি কর্পোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের মৌসুমে মশার লার্ভা নিধন করাই প্রধান কাজ বলেও মনে করেন তিনি। দেশি এই কেমিক্যালসটা উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য দ্রুত উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। স্বজনহারা পরিবার, আহত শিক্ষক, শিক্ষার্থী 1 বছরেও ভুলতে পারেনি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই বিভীষিকাময় স্মৃতি। নিহত শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। হারানোর বেদনার প্রতিটি মুহূর্তে তাড়া করে বেড়ায়, এমনটাই জানালেন নিহত স্বজনরা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্টে থাকছে বিস্তারিত। 1 বছর কেটে গেলেও উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই কালো দিনটির কথা ভুলতে পারেনি স্বজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। অশ্রুসিক্ত নয়নে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে অংশ নেন স্বজনহারা পরিবার, শিক্ষক, সহপাঠী। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমার বোন কই? আমার বোন সেদিনকে ওই বিল্ডিং এর ভিতরে আটক হয়েছিল। ওই সে আমার কাছে যখন আসে, তার হাতগুলো পুড়ে, তার চামড়াগুলো খুলে খুলে আসছিল। যারা মানবতা জীবন যাপন করতেছে এবং আহত বাচ্চাদের সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, মাননীয় শিক্ষা উপদেষ্টা দেখা করার জন্য আমরা আবেদন করেছি। আশা করি খুব শীঘ্রই আমরা ওটার উত্তর পাব। সন্তান হারানো মা বাবা কান্না ভেজা কণ্ঠে বলেন, প্রতিটি সকাল আর প্রতিটি রাত তাদের মনে করিয়ে দেয় অপূরণীয় সেই শূন্যতার কথা। আমি দৌড় দিতেছি, তোমরাও দৌড় দাও। দৌড়ে বের হয়ে দেখলাম নিচে, আমরা কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম, নিচে মানুষের নারী ভুঁড়ি, মানুষের বডি নাই, এরকম অবস্থা। ওই ঘটনাটা একটু মনে না করার চেষ্টা করি, মনে উঠলে আসলে কিছু ভালো লাগে না। সরকারের উচিত বাচ্চাদেরকে প্রত্যেকটা স্কুলে নিরাপত্তার মতো ব্যবস্থা রাখা,
এবং আমাদের বাচ্চাগুলোর জন্য অবশ্যই যেন পুনর্বাসনের ব্যবস্থা করে। শোকের এই দিনে আবারও ভারী হয়ে ওঠে স্বজনদের হৃদয়, আর নতুন করে উচ্চারিত হয় একটাই প্রার্থনা, কোনো বাবা মাকে যেন আর এভাবে সন্তানের কবরের পাশে দাঁড়াতে না হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের রাজনীতিতে এসেছে এক ঐতিহাসিক মোড়। গত 5 বছর সময়কালে পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম। 10 ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে গত 4 দশকের মধ্যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। ভাষণে নতুন প্রধানমন্ত্রী জানান, ক্ষমতার অতিরিক্ত লন্ডন কেন্দ্রিকতা ভেঙে দেশের প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করতে চায় তার নেতৃত্বাধীন সরকার। জীবনযাত্রার ব্যয় কমাতে আগামীকাল থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা, চলতি বছরের শেষ নাগাদ 10 বছর মেয়াদী জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন, আবাসন সংকট মোকাবেলা সহ বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে সহযোগিতা ভিত্তিক রাজনীতির মাধ্যমে যুক্তরাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রধানমন্ত্রী। একটি গোল আর তাতেই স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিদের হারিয়ে মাঠে যেমন উল্লাস করেছে স্প্যানিশরা, তেমনি দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে স্পেন ও ব্রাজিল সমর্থকদের বিজয়ী উল্লাস। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন আকাশী নীল শিবিরের ভক্তরা। তৌহিদুর রহমান, তুহির রিপোর্ট। শেষ বাঁশি বাজতেই স্তব্ধ আকাশী নীল সমর্থকদের মুখ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় অনেকের চোখেই পানি। কেউ নীরবে মাঠ ছেড়েছেন, কেউ হতাশায়। আবার মেসির হাতে শিরোপা না ওঠায় চোখের জল লুকাতে পারেননি অনেকে। আরেকবার বিশ্বকাপ ঘরে তোলার প্রত্যাশা অপূর্ণই থেকে গেল খুদে জাদুকর ভক্তদের। হার জিততে সবারই থাকে, হারছি জিতবো ইনশাআল্লাহ। মেসির জন্য আমাদের একটা ফুল জেনারেশন এসেছে, খেলছে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো এই জায়গায় ইমোশনটা আমাদের হিট করেছে। নিউ একটা জেনারেশন আর কি, এটাই শো করে আমার মেয়ে। সো আমি আমার থেকে আমার মেয়ে এভরিওয়ান আর্জেন্টিনা নেক্সট টাইম ইনশাআল্লাহ। শিরোপা জয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্প্যানিশ সমর্থকদের মধ্যে। তাদের সঙ্গে আনন্দে শামিল হন ব্রাজিলের সমর্থকরাও। বিজয়ের পতাকা হাতে উল্লাস, স্লোগান আর আনন্দ মিছিল, সব মিলিয়ে ঢাকার বড় পর্দার সামনে ছিল উৎসব মুখর পরিবেশ। স্পেনের ডিফেন্স পুরো অস্থির ছিল, অস্থির। খুব ভালো লাগছে, মেসির জন্য খারাপ লাগছে। আমাদের বন্ধুরা হারলে যেভাবে টল করে, ওরা এখন বুঝবে হারার পর টল করার কত যন্ত্রণা। আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে অনেক কষ্টে স্পেন একটা গোল দিতে পেরেছে। লামিন ইয়ামাল এন্ড প্যালেস্টিন সাপোর্ট করে, এন্ড এটাই আমার সবচেয়ে বড় অর্জন। পরাজয়ের এই ফল মেনে নিতে পারছেন না মেসি ভক্তরা। তাদের দাবি, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা দারুণ লড়াই করেছে। শেষ ম্যাচের অতিরিক্ত চাপ কেড়ে নিয়েছে বিশ্বকাপের সোনালী স্বপ্ন। এটা বিশ্বাস করতে পারতেছি না, আমরা এত উপরে এসে আমরা হেরে গেলাম। আমরা কখনো আশা করিনি যে এভাবে আমাদেরকে আর্জেন্টিনা হতাশ করবে। ব্রাজিল লাফাচ্ছে কেন ভাই? আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা। এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর চোখে মুখে উচ্ছ্বাস বন্দরনগরী চট্টগ্রামের স্পেন সমর্থকদের। ফাইনাল ঘিরে নগরের অলিগলি, মোড়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত ফুটবল উৎসবে পরিণত হয়েছিল। এক দলের উল্লাস, অন্য দলের অশ্রুর মধ্যে দিয়ে শেষ হলো আরেকটি বিশ্বকাপ। ফুটবলে জয় পরাজয় থাকলেও প্রিয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসা যে কখনো কমে না, সেটা আবারও প্রমাণ করল বিশ্বকাপের এই ফাইনাল। তৌহিদুর রহমান, তুহি, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কিছুক্ষণের মধ্যে সমমনা রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের গুরুত্ব দিচ্ছে সরকার। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা আইনেই বিচার হবে শহীদ জিয়ার খুনি মোজাফফরের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। পলাতক সব আসামিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।